মধ্যে শাহজাহান খানের সঙ্গে রাজনৈতিক উন্নয়ন পরিবহন সহ নানা বিষয়ে সরাসরি কথা বলতে আজকে আয়োজন মুখোমুখি শাহজাহান খান। যারা শাহজাহান খান, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। নৌ পরিবহন মন্ত্রণালয়, আমি প্রশ্নের আগে একটি প্রশ্ন করতে চাই। সামাজিক গণমাধ্যমে আপনাকে প্রায় প্রভাবশালী মন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়। সরকারের মধ্যে কি এমন কেউ আছে যে কম প্রভাবের মন্ত্রী, বেশি প্রভাবের মন্ত্রী? আপনি কি অনেক বেশি প্রভাবশালী মন্ত্রী কিনা? এই প্রভাবশালী বলতে কি বলছেন আমি জানি না ঠিক। আসলে আমরা সকলে মিলে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টিম লিডার, আমরা সবাই তার সঙ্গে কাজ করি। ওকে, এর মধ্যে কেউ কেউ আমরা একটু দায়িত্ব হয়তো বেশি পালন করে, কেউ হয়তো বেশি, এবং যারা সিনিয়র দায়িত্ব বেশি পালন করে প্রসঙ্গে যে এই প্রশ্নটা এখানে আসছে যে আপনি এই মুহূর্তে জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি, আপনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি। এতগুলি দায়িত্ব পালন করতে গিয়ে আপনি মনে করেন কিনা যে প্রত্যেকটি পদের দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হয়? আপনি ঠিকই বলেছেন, আরো আছে। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কনভেনর, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ গণবিচার আন্দোলনে আমি আহ্বায়ক, অনেকগুলো সংগঠন। একজন মানুষ অনেক সংগঠন চালাতে পারে, এর মধ্যে কোনো বিধিনিষেধ নাই, আইনি বিধিনিষেধ নাই অবশ্য। আইনে কিছু, আমি সেটাই আইনের কথাই বলছি যে এমন ইয়ে নাই যে আপনি এগুলো করতে পারবেন না। একজন মন্ত্রী হয়ে যে করা যাবে তাও না। যেমন বাংলাদেশে আপনি যদি ধরেন যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, আমাদের দেশে শ্রমিক রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়েছে কাজী জাফর আহমেদ, সিরাজউদ্দিন হোসেন খান সে শ্রমিক নেতা ছিল, আওয়ামী লীগের আব্দুল মান্নান চিটাগাং তিনি শ্রমিক নেতা ছিলেন। এই সমস্ত শ্রমিক নেতারা তো এক সময়, আর এমপি তো অনেকেই ছিলেন, এমপি এখনো আছেন, যেমন মনোজন সুপিয়ান, ইসরাফিল আলম, আমি নিজে, তারপরে ইয়ে ছিলেন একসময় যেমন সিরাজুল হক, অনেক শ্রমিক নেতা এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। এমনকি লেসা যে রাষ্ট্রপতি বলতে হয়েছিল এই শ্রমিক আন্দোলন। সুতরাং শ্রমিক রাজনীতি করলে যে সরকারের বা দেশের কোন দায়িত্ব পালন করা যাবে না, এই কথাটা ঠিক না। আমরা মনে করি যে শ্রমিক রাজনীতি করলে শ্রমিকদের যে প্রকৃত সমস্যাটা সেগুলো কিন্তু উপলব্ধি করা যায় এবং তার সমাধান করা যায়। আমি উদাহরণ দিয়ে আপনার একটা কথা বলতে চাই। জি, আপনার উদাহরণটা বলতে, আমি উদাহরণটা দিয়ে বলতে চাই, আমি শ্রমিক রাজনীতি করার কারণে আমি যে সেক্টরে, আমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী সেটা হল নৌ পরিবহন মন্ত্রণালয়। এর মধ্যে বন্দর আছে, নৌ শ্রমিক, বন্দরের শ্রমিক আছে, নৌ শ্রমিক আছে। বন্দর মানে স্থল বন্দর, সমুদ্র বন্দর। এইসব বন্দরে আপনি যদি হিসাব করেন তাহলে যেমন চট্টগ্রাম বন্দর, এমনকি কোন সরকার গেছে যে এই সরকারের সময় সেখানে শ্রমিক অসন্তোষ হয় নাই। মংলা বন্দর, এমনকি কোন সরকার গেছে অসন্তোষ হয় নাই। কিন্তু এখন কেন অসন্তোষ হচ্ছে না? কারণটা হলো যে এখন শ্রমিকদের যে ন্যূনতম চাহিদাটুকু সেটা কিভাবে পূরণ করা যাবে সেগুলো কিন্তু আমি করে যাচ্ছি। ওদের যে দাবি দেওয়াগুলো সেগুলো কিন্তু আমি আগেই কিন্তু সেগুলো করছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ধরেন যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় সেখানে জনগণ এবং পেশাজীবী সংগঠন থেকে একটি পক্ষ নিতে হচ্ছে, আপনি যেহেতু সরকারে আছেন সেক্ষেত্রে আপনি মন্ত্রী হিসেবে জনগণের দিকে থাকবেন নাকি পেশাজীবীদের নেতা হয়ে থাকবেন? আমি এক্ষেত্রে বলতে চাই আপনাকে, সেটা হলো যে জনগণ, সরকার এবং একটি সেক্টর, আমি কিন্তু এই তিন, মানে বলতে পারেন তিন ধরনের জিনিসটাকে দেখছি আমি। এরকম যে জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ করার সুযোগ কারো নেই। শ্রমিক যারা বা মালিক যারা বা এই সেক্টরে যারা আছে, যে কোনো সেক্টরের শ্রমিক হোক না কেন, সেই সেক্টরের শ্রমিকরা বা মালিকরা তারা কি জনগণের বাইরে? আপনি বাংলাদেশে যদি হিসাব করেন তাহলে কম করে হলো গার্মেন্টস, সড়ক, নির্মাণ সহ বিভিন্ন শ্রমিক, কম করে হলো 1 কোটির উপরে শ্রমিক আছে আমাদের দেশে, 1 কোটির উপরে। এবং তাদের পরিবারবর্গ কত আছে এখন হিসাব করেন আপনি। তাহলে এই যে 1 কোটি শ্রমিক, এই 1 কোটি শ্রমিককে কি জনগণ থেকে বাদ দেবেন? না, আমি জনগণ থেকে বাদ দিতে চাই না, কিন্তু মনে করেন নানা কারণে এটি একটি বিকল্প শক্তি হয়ে উঠছে কিনা। আমরা যদি কয়েকদিন আগের গণপরিবহন চাপের মানে আমি শুধু পরিবহন কথাটা বলছি না, আমি বলছি সাধারণ শ্রমিক। আপনাকে যদি বলি যে 2013 সালে যখন গার্মেন্টস শ্রমিক জ্বালাও পোড়া ভাঙচুর হচ্ছিল, গাড়ি অবরোধ, রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর হচ্ছিল, তখন জনভোগান্তি হয় নাই? আচ্ছা, সেইটাকে কে রোধ করলো? সেইটাকে রোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে বললেন এই বিষয়টা দেখার জন্য, আমি সেদিন 52টা শ্রমিক ফেডারেশনকে এক করে ওই গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদে আমি কনভেনর হলাম।
আপনার মনে আছে বোধ হয় জি, আমরা 2013 সালের 2 অক্টোবর তারিখে আমরা সোনারদুর্গের এক মহাসমাবেশ করেছিলাম। মুষলধারে বৃষ্টির মধ্যে লক্ষাধিক শ্রমিক সমাবেশ ঘটেছিল। আমরা সেখান থেকে যখন আমি তাদেরকে আহ্বান জানালাম যে আপনাদের মজুরি এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, অনেকগুলো দাবি ছিল, যেমন হেফাজতে ইসলামের আপনার আমির সাহেব একটা কথা কটূক্তি করছিল মহিলাদের ব্যাপারে, সেটা প্রতিবাদ ছিল, মজুরি বৃদ্ধির দাবি ছিল, সেখানে জিএসপির দাবি ছিল, সেখানে আপনার গার্মেন্টসে ভাঙচুর জ্বালাও পোড়াও বৃদ্ধির বক্তব্য ছিল। যখন সেখানে আবেদন করলাম যে আপনারা শ্রমিকদের নামে যদি এই ফ্যাক্টরি ভাঙচুর করেন, জ্বালাইয়ে দেন, তাহলে আপনারা থাকবেন, ইয়ে করবেন, কাজ করবেন কোথায়, আপনাদের কর্মসংস্থানটা কোথায় হবে? কিন্তু তখন গ্রহণ করলো শ্রমিক। আপনাকে উদাহরণ দিই যে এই যে গ্রহণ করলো, এরপরে আপনি বলেন 2013 সালের পরে কোন গার্মেন্টস আর জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছে না? জ্বালা পোড়াও, কিন্তু শ্রমিকরা যে কথাগুলি গ্রহণ করলো সেটা কি শাহজাহান খানের কথা গ্রহণ করলো, নৌমন্ত্রী শাহজাহান খানের কথা গ্রহণ করলো? কারণ আমি তো 46 বছর এক্সপেরিমেন্ট করছি, 46 ইয়ার্স। আপনি এটাকে তো সাধারণভাবে দেখলে হবে। সেই কারণেই বারবার পত্রপত্রিকাগুলিতে যে এই কথা বলা হচ্ছে যে আমি যদি লেটেস্ট যে সড়ক পরিবহন ধর্মঘট হলো, সেই সড়ক পরিবহন ধর্মঘটটি আপনার বাসার থেকে হয়েছে, এবং আপনি প্রথমে ধর্মঘট বলেছেন যে ধর্মঘট তারা করতেই পারে, পরে বলেছেন যে তারা আসলে ধর্মঘট করতে পারে না, তারপর আবার তারা বললেন তারা স্বেচ্ছায় অবসর করছে। কিন্তু আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে আপনি মন্ত্রী থাকা অবস্থায় আপনার বাসা থেকে ধর্মঘটের একটি সিদ্ধান্ত হতে পারে কিনা? প্রথমেই বলতে চাই যে আমার বাসায় শুধু সড়ক পরিবহন নয়, গার্মেন্টস শ্রমিক মালিক এদেরও মিটিং হয়। যেমন গতকালকেও কিন্তু গার্মেন্টস শ্রমিক মালিকদের মিটিং আমার বাসায় হয়েছে। আমার বাসায় 4 জন মন্ত্রী নিয়ে আসলে যখন গোলমাল, তখন কিন্তু সেখানে আমার বাসায় মিটিং হয়েছে, এবং 4 জন আমাদের শ্রদ্ধেয় তোফায়েল ভাই সহ 4 জন, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি, তোফায়েল ভাই এবং শ্রম প্রতিমন্ত্রী, আমরা 4 জন মন্ত্রী, কয়েকজন সেক্রেটারি এবং মালিক শ্রমিক নেতৃবৃন্দ সহ কিন্তু আমরা বৈঠক করেছি। সেই বৈঠক কিন্তু আমার বাসায় হয়েছে। শুধু পরিবহন সেক্টরের মালিক শ্রমিকদের যে মিটিং আমার বাসায় তা না। আপনাকে ধন্যবাদ জানাবো যে এই বিষয়টা ক্লিয়ার করার একটা সুযোগ আপনি করে দিয়েছেন। আমার বাসায় মিটিং হয়েছিল, কিসের মিটিং? দক্ষিণাঞ্চলে যখন এই বিষয়টা নিয়ে, আমি এর আগে বলতে চাই যে এটা কিন্তু ধর্মঘট নয়, এটা কিন্তু আমি এখনো বলবো ধর্মঘটটা ব্যাখ্যাটা হলো এই যে আপনার যদি কোনো দাবি থাকে, আপনি যেমন সাংবাদিক, আপনি আপনার মালিকের কাছে যখন দাবিনামা দেবেন, সেই দাবিনামা নিয়ে আলোচনা যখন ফেল করবে, তখন আপনার ধর্মঘটের অধিকার আইনগতভাবে আছে। তাই আপনি এই ক্ষেত্রে যে শ্রমিক ধর্মঘট যদি হতো তাহলে দাবিনামা থাকতো, কোনো দাবিনামা নাই। কিন্তু এইখানে আপনি ব্যথা পেলেন, একটা রাস্তায় হাত থেকে হোঁচট খেলেন, ব্যথা পেলেন, আপনি কি শব্দ করতে পারেন না? পারেন, তবে আমি একটু শেষ করি যে এই যে শব্দটা করলো, এটা কিন্তু তারা দেখলো যে আমাকে যদি এরকম যাবজ্জীবন দেওয়া হয়, প্রথমে কিন্তু আসছে যাবজ্জীবনে, ব্যাখ্যা দিতে হবে। যাবজ্জীবন হলো, এই যাবজ্জীবনের ইয়েতে সংক্ষুব্ধ হলো শ্রমিকরা, তারা সেটা মানে গ্রহণ করতে পারলো না বলে তারা একটা প্রতিক্রিয়া দেখাইলো যে তারা দক্ষিণাঞ্চলে বন্ধ। ওই যে দক্ষিণাঞ্চলে গাড়িগুলো বন্ধ রইল বা তারা কর্ম থেকে অবসর বা কর্মবিরতি করলো, সেটা অবসানের জন্য আমার বাসায় মিটিং, এবং সেখানে মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমরা যখন মিটিং শেষ করেছি এবং সিদ্ধান্ত হয়েছে যে আগামীকালকে থেকে গাড়ি চলাচল করবে স্বাভাবিকভাবে, এরই মধ্যে খবর হলো 4 দিক থেকে টেলিফোন আসতেছে একজন শ্রমিকের ফাঁসির হুকুম হয়েছে। এই যে ফাঁসির হুকুম হলো, অলরেডি তখন সারা দেশে কিন্তু মোটামুটি গাড়ি বন্ধ শুরু হয়ে গেছে। তখন যদি আমি বলি যে না তোমরা গাড়ি বন্ধ করো না, এটা শ্রমিকের ফাঁসির হুকুম হয়েছে, সে ইচ্ছা করে বলে কয়ে সে ট্রাক চালক, আপনি এবং সেই বিকেলেরও আগে, কিন্তু আপনার বাসায় সিদ্ধান্ত হয়েছে। আমার বাসায় আমরা তো বিকেল থেকেই মিটিং এ, এবং যে কারণে আমরা এই সংবাদটাই জানতাম না। আমাদের যখন সব সিদ্ধান্ত হলো তখনই কিন্তু এই সংবাদটা এলো। আসার পরে চারিদিক থেকে যখন গাড়ি বন্ধের হুকুম, মানে তারা গাড়ি বন্ধ করার জন্য সিদ্ধান্ত অলরেডি করে ফেলেছে, শ্রমিকরা বললো আমরা কাজ করব না, সেই অবস্থায় আমি যদি বলি বা আমরা যদি বলি যে হ্যাঁ এখনই তোমাদের গাড়ি চালাতে হবে, হয়তো নাও চালাইতে পারে। আপনাকে এখানে একটা বাম রাজনীতি তো বোধহয় আপনিও করছেন, লেনিনের বই আপনিও করছেন। লেনিনের বইতে একটা কথা আছে যে
জনগণের সামনে যেও না, জনগণের পিছনে থেকো না, জনগণের সাথে থাকো। এবং জনগণের সাথে থেকে গর্তেও যদি পড়ো, তাহলে ওইখানে গিয়ে তাকে বলো যে এইটা সঠিক পথ না, এইটা সঠিক পথ। সেদিন আমাদের কোনো উপায় ছিল না যে তোমরা চালু রাখো, কিন্তু পরের দিন আমরা কিন্তু যখন তাদেরকে উপলব্ধি করাতে পারলাম যে না, এইটা পথ নয়, এইটাকে আইনের মাধ্যমে যেতে হবে, আইনানুগ ব্যাপার, সুতরাং এটা সরকারের কিছু করণীয় নাই। কিন্তু এবং আমরা যখন আহ্বান জানালাম, কিন্তু তখনই কিন্তু সবাই 15 মিনিটের মধ্যে গাড়ি চালু করে দিল। মানে সেই ক্ষেত্রে তো আরো বেশি করে এরকম মনে হয় যে জনাব শাহজাহান খানের হাতে এইরকমই নেতৃত্ব যে তিনি চাইলে ধর্মঘট হয়, তিনি সরকারকে দেখিয়ে দিতে চান যে আপনার কত ক্ষমতা, আপনি দেখিয়ে দিতে চেয়েছেন সরকারকে যে আপনাকে আসলে এইটা অনেকে মনে করতে পারেন, কিন্তু আপনি যখন চাইলে নয়। শাহজাহান খান আগেই বলেছি 46 বছর ট্রেড ইউনিয়ন করি। রাইট। ট্রেড ইউনিয়নের যে নিয়ম নীতি, বিধিবিধান এবং রীতিনীতি, সেগুলো অন্তত আমার একটু আছে। এবং অনেকে এটাও বলছেন শাহজাহান খান যে আপনি আসলে যে শ্রমিকদের বা যে ট্রেড ইউনিয়নের যে রাজনীতি করছেন, এটাতে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে আপনি আসলে বাইরে থাকতে পারেননি, কারণ আপনি যদি নৌ পথের বা নৌ মন্ত্রী হিসেবে বলেন, আপনার পরিবারের সদস্যরা এই খাতের ব্যবসায় নিয়োজিত। এটা কি ব্যবসা করে খাবে না? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা 7 ভাই, আমাদের পরিবার কিন্তু আগে থেকেই বাস ব্যবসা ছিল। আমার বাবা আইনজীবী, জি, তারপরে সাইড ব্যবসা অনেক করতেন উনি। জি, আমাদের একসময় রাইস মিল ছিল, একসময় আপনার গাড়ি ছিল, সেই পাকিস্তান শাসন আমলে। সুতরাং সেই ধারাবাহিকতা আমার ভাইরা তো ব্যবসা করতেই পারে এবং আমার পরিবার ব্যবসা করতেই পারে। আপনি কি ব্যবসা না করে কি চুরি করে খাবো নাকি? এটা একটা কথা না। তাহলে আপনার এই ব্যবসায় এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা যে আপনি নৌমন্ত্রী আছেন, আপনার পরিবারের এটা কি আপনি মনে করেন যে একজন মন্ত্রী হলে কি সে ব্যবসা করতে পারবে না? হ্যাঁ, মানে আমি বলবো যে পরিবার ব্যবসা করতে পারবে না, আমি ব্যবসা করি না। আচ্ছা, আমার কোনো ওই গাড়ির মালিকানা নাই, আমার কোনো লঞ্চের বা কোনো জাহাজের মালিকানা নাই। আমি অন্তত ট্রেড ইউনিয়ন করি, এটা একেবারে আজকে থেকে নয়, 46 বছর এখনো করছি। জীবনে যতদিন বেঁচে আছি ট্রেড ইউনিয়নের সঙ্গে আমি যুক্ত থাকবোই। এটা আপনি যে যাই বলুক, এখান থেকে আমরা সরাতে পারবো না। তবে আমি জোর গলায় বলতে চাই যে আমি এই সেক্টরে ছিলাম বলে এখনো অনেক ভালো ভালো কাজ করা যাচ্ছে। আমি একটা উদাহরণ আপনাকে দিতে চাই, একটা উদাহরণ। যেমন মনে করেন যে একটা তো বললাম যে গার্মেন্টস শ্রমিকদের যেটা করলাম 2015 সালে যখন বিএনপি জামাত পেট্রোল বোমা দিয়ে গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো থেকে শুরু করে আমার ড্রাইভার হেল্পার পোড়ানো, 92 জন ড্রাইভার হেল্পারকে পোড়ালো। আজকে যারা এই যে সমালোচনা করেছেন তাদের কিন্তু সোচ্চার হতে দেখি নাই, তখন তাদেরকে এই কথা বলতে শুনি নাই যে মানুষ পোড়ানো বন্ধ করেন। না, বলেছেন মানুষ পোড়ানো বন্ধ করার পক্ষে কেউ ছিলেন না। না, আমার কথা আপনাকে যদি বলি যে আপনার এই টেবিলে অনেক আলোচনা তখন হয়েছে, যারা প্রকারান্তরে প্রকাশ্যে বলতে পারে নাই, কিন্তু প্রকারান্তরে বলেছে সরকারের উচিত আলোচনা করা। এই যে সরকারের উচিত আলোচনা করা, শেখ হাসিনা খালেদা জিয়া মানুষ পোড়াইয়া মানুষ পাইয়া খালেদা জিয়া শেখ হাসিনাকে বাধ্য করবে আর শেখ হাসিনা সে আলোচনা করবে, এটা হয় নাকি? যারা এই কথাটা বলেছেন তারা আমি মনে করি প্রকারান্তরে তারা খালেদা জিয়াকে ইয়ে করেছে, প্রভাবিত করেছেন, তাকে মদত দিয়েছেন। আমি ওই অর্থ বলেছি। এবং সেই সময় যারা এই জিনিসটাকে প্রতিবাদ করে নাই, আমি তখন শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ করে তখন যে আন্দোলনটা করলো আপনার মনে আছে? জি জি। যে সেখানেও শরণার্থী উদ্যানে লক্ষাধিক মানুষের সমাবেশ করে একটা প্রোগ্রাম ঘোষণা করেছিলাম। তার মধ্যে অনেক কর্মসূচি, মূল কর্মসূচি 16 ফেব্রুয়ারি তারিখ যখন আমরা খালেদা জিয়ার অফিস ঘেরাও করতে গেলাম, আমাদের উপরে একাধিক বোমাবাজি করা হলো, 29 জন নেতা কর্মী আহত হলো। তার প্রতিবাদে 17 ফেব্রুয়ারি তারিখে যখন প্রেস ক্লাবে আমরা সমাবেশ করলাম, সেখানে বোমাবাজি করা হলো। 18 তারিখে যখন মুক্তিযোদ্ধারা আমরা মিছিল করলাম, সেখানে বোমাবাজি করা হলো, ট্রাক মিছিল। তারপর 19 তারিখে যখন আমরা জাতীয় পতাকা মিছিল করলাম, সেখানে বোমাবাজি করা হলো। আমার প্রশ্ন হলো আমাদের উপরে বোমাবাজিটা কেন ছিল? এই কারণে যে যখন মানুষ, সাধারণ মানুষ এই শ্রমিক মুক্তিযোদ্ধা নেমে গেছে, তাদের প্রতিরোধ করতে হবে, এই করার চেষ্টাটা তারা করেছিল। আমি একটু আবার এই প্রশ্ন আছে, সার্বিক পরিবহন নামে যে আপনার পরিবারের বা আপনার ভাই এটি চালাচ্ছে, সেটিও তার নিয়ম মেনে চলছে, কোন রকম কোন বাড়তি কোন সুযোগ নিচ্ছে না এবং ভাড়া কাটাকাটি পাটারা দৌলত দিয়াতে সুযোগ নিচ্ছে। যাই হোক, আমরা একটি পুরনো প্রসঙ্গে আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসছি। সেই পুরনো প্রসঙ্গটি হচ্ছে যে
আপনার যে সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষতা যাচাই পরীক্ষা ছাড়াই 24,380টি লাইসেন্স দেওয়ার জন্য আবেদন করে 2011 সালে। একজন ফেডারেশন সাধারণ সম্পাদক ওসমান আলীর সঙ্গে আপনিও এতে প্রতি স্বাক্ষর করেছিলেন। তো প্রশ্ন হচ্ছে, টাকা বা ক্ষমতা চাপ দিয়ে যাদেরকে দক্ষতা পরীক্ষা ছাড়া লাইসেন্স দেওয়া হচ্ছে তারাই যখন আজ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে, সেই দায় আপনি এড়াতে পারেন কিনা আমরা এটা বিরতি নিয়ে। সাজান খান, পরীক্ষার কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনার 24,380টি লাইসেন্স দেওয়ার জন্য আবেদন করেছেন, সেটা নিয়ে বলা হচ্ছে যে টাকা বা ক্ষমতা চাপ দিয়ে দক্ষতা পরীক্ষা ছাড়া লাইসেন্স দেওয়া হচ্ছে এবং সড়ক দুর্ঘটনার জন্য তাদেরকে দায়ী করা যাবে কিনা। আমরা এই কথা যখন বলছিলাম, আমাদের বিভিন্ন দর্শক বিভিন্ন মতামত করছেন, আমরা দুই একটি মতামত একটু পড়ে শোনাতে চাই। একজন বলছেন যে আপনার ভাষ্যমতে শ্রমিকরা সে সময় স্বেচ্ছা অবসরে গিয়েছিল, তাহলে আবার তাদের বাসা যাওয়ার কথা, রাস্তায় অবরোধ ভাঙচুর তারা কেন করলো? কিছু লোকের অধিকার আদায়ের জন্য গোটা দেশের জনগণের ভোগান্তিতে নিপতিত করা কোনো মন্ত্রীর কাজ হতে পারে না। তারপরে মন্ত্রী হলে জনগণের পক্ষে থাকতে হবে, সেটি বলছেন। শ্রমিকদের শ্রমের মূল্যায়নের কথা বলছেন একজন শ্রমিক। ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আইনগতভাবে প্রতিষ্ঠা হওয়ার পর কেন আপনার ফেডারেশন অন্তর্ভুক্ত করলো না কেন, সেটা মন্তব্য করছেন। যাই হোক, আপনি যদি এটি বলেন, 1000 পরীক্ষা নিরীক্ষা ছাড়া 24,380টি লাইসেন্স কেন দেওয়া হলো? এবং আপনি পত্রপত্রের কাছে অনেকটা স্বীকার করে নিয়েও বলেছেন কিছু অনিয়ম হয়েছে, সেজন্য বিআরটি এর লোকজন দায়ী। শুধু আপনাকে বলছেন এই বিষয়টা বহুত আগে কিন্তু আমরা ক্লিয়ার করেছি, তবু আজকে প্রশ্নটা আসছেন বলি। সেটা হলো যে এই যে লাইসেন্স, আপনি নিজেই জানেন যে ফেক লাইসেন্স, ভুয়া লাইসেন্স আছে প্রচুর। আমাদের দেশে 21 লক্ষের মতো আছে আপনার যানবাহন, মোটরসাইকেল সহ। আমি মোটরসাইকেল যদি বাদ দিই তাও প্রায় 11 লক্ষ বাদ যাবে। হয়তো আপনি মনে করেন 10 লক্ষের মতো আমাদের আমাদের ড্রাইভার, প্রশিক্ষিত ড্রাইভার কতজন আছে তার সংখ্যা কিন্তু অনেক কম। যদি আমি সেভাবে বলি তাহলে এখনো কিন্তু অনেক শ্রমিক যারা গাড়ি চালায় দীর্ঘদিন গাড়ি চালাচ্ছে, কিন্তু তারা লাইসেন্স মানে ওই ফেক লাইসেন্স, ভুয়া লাইসেন্স দিয়ে তাকে চালাতে হচ্ছে। কেন? এই যে লাইসেন্সটা করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগতভাবে কিছু ত্রুটি আগের থেকে অনেক ছিল। এই থাকার কারণে আমরা তখনও বলছি যে যারা জাল লাইসেন্স দেয় তাদেরকে ধরেন, জাল লাইসেন্স করা, আর যাদের জাল লাইসেন্স আছে তাদের লাইসেন্সটা ঠিক লাইসেন্স করে দেয়। হ্যাঁ, ওটা ছিল তো বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ হবে? এখন তো আপনি যদি এই জাল লাইসেন্স, তখন আমরা যে সময়ের কথা বলছেন, ওই সময় যদি আমরা এই লাইসেন্স গুলো বন্ধ করে দিই, গাড়ির একটা বিরাট অংশ, অর্ধেক গাড়ি চলতো না। তখন একটা কথা হলো যে একটা টেস্ট দিয়ে, ফিল্ড টেস্ট, কথাটা কিন্তু আমাদের চুক্তিপত্রটা আগে নেই, তখন কিন্তু সরকারের সঙ্গে চুক্তি, এটা আমার ব্যাপার না। সরকার তখন সিদ্ধান্ত ছিল আলোচনার প্রেক্ষিতে, মালিক শ্রমিক সরকার ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত ছিল যে সকল ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে এদেরকে ফিল্ড টেস্ট দিয়ে, শব্দটা এইভাবে রাখা ছিল, ফিল্ড টেস্ট দিয়ে তাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে। তো সেই ফিল্ড টেস্ট দিয়ে তাদেরকে লাইসেন্সটা দেওয়ার কথা। আপনি ওই চিঠি যেটা উল্লেখ করছেন না, ওই চিঠি পড়েন, ওখানে দেখবেন ওখানে বলাই আছে যে ফিল্ড টেস্ট দিয়ে। ফিল্ড টেস্টের সময় আপনি কথা বলেছিলেন যে আসলে একটা টেস্ট কি দিবে, একটা লোক যদি গরু বা ছাগল চিনতে পারে, এই সম্পর্কে এইখানে একটা প্রশ্ন আমার, যারা আজকে ওইখানে এখানে প্রস্তাব করিও দাঁড়ি দেন, না করিলে 50 টাকা জরিমানা হইবে, শব্দ কিন্তু দুইটা দাঁড়িয়ে গেল, দুইটা মানে সেন্টেন্স দাঁড়িয়ে গেল। আমি যে কথাগুলো বলেছি ফুটেজ দেখেন, আমি বলেছি যে গরু ছাগল অথবা যে কোনো প্রাণী অথবা অন্য কোনো যে সিগন্যাল, এগুলো একটা ছবি, এই ছবি দিয়েই কিন্তু আপনি যখন বিদেশে যাবেন গাড়ি চালাতে, তখন আপনাকে দেখবেন যে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট করি সেরকমই ছবি দেখে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল যে ট্রাফিক সিগন্যাল, এগুলো সিগন্যাল, ওখানে কিন্তু প্রকৃত কিছু থাকে না। আমি বলছি যে আরবি জানে না, সে দেখবে যে এখানে একটা, আমি আপনার এটার পরে আমি আপনার দেখাইছি ইন্টারন্যাশনাল যে আপনার ট্রাফিক সিগন্যালের বই, আমি বইটা আনি নাই আজকে, আমি দেখাইতে পারতাম যে সেখানে হরিণের ছবি আছে, গরুর ছবি আছে। তাহলে আমার আমি বলছি যে এই ছবিগুলো যদি ঠিক মতো সে বুঝতে পারে, তাহলে সে বুঝবে যে সামনে কি আছে। এই কথাটা ওখানে বলা হয়েছে, ছবির কথা বলা হয়েছে। আর আপনার আমার বন্ধুরা চালাই দিল এই কথাটা আমি বলেছি, আমি এখনো বলবো যে যারা এই কথাগুলো বলেন, আপনি কি এরকম কথা বলেছিলেন যে দক্ষতা পরীক্ষা ছাড়াও লাইসেন্স দিতে হবে? তখন আমি লিখিত বলে দিচ্ছি, আপনি লিখিত চিঠিতে বলা আছে ফিল্ড টেস্ট দিয়ে, ফিল্ড টেস্ট, এবং সেই ফিল্ড টেস্ট হবে হচ্ছে যে ছবি দেখে চিনতে পারলে মেট্রিক পাস করতে হবে না, কারণ ফিল্ড টেস্টের কথা ওইটা কিন্তু ভিন্ন আবার 8 পাস, মেট্রিক পাস, 7 পাস। আপনি কি মনে করেন এখনো বাংলাদেশে সব শিক্ষিত ড্রাইভার আছে?
এই পাশ দিয়ে কি আপনি ইংল্যান্ডে গেলেন, আপনি বিভিন্ন মধ্যপ্রাচ্যে গাড়ি চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় গাড়ি চালাচ্ছেন বাঙালিরা, সেই বাঙালি কি আরবি জানে নাকি? না, তাহলে সে লেখাপড়া জানে না, সে তো ওখানে একটা অশিক্ষিত। বিয়ে পাশে যদি হয়, আরবি যদি না জানে তাহলে ওখানে সে অশিক্ষিত, কারণ আরবি সে ওখানে পড়তে পারে না। কিন্তু এই কথা কি ঠিক যে এই লাইসেন্স গুলি যাদের জন্য সুপারিশ করেছে ফেডারেশন, তাদের কাছে কিছু টাকা পয়সা নেওয়া হয়েছিল? এগুলো অনেকে অনেক ধরনের কথা বলবে, এগুলোকে আমি মনে করি কোনো ভিত্তি নেই। আমার কাছে কোনো এগুলোর কোনো মানে হয় নাই, প্রমাণিত হয়নি। আচ্ছা, আরেকটি বিষয়, একটু অন্য বিষয়ে যেতে হচ্ছে মাননীয় মন্ত্রী শোভন খান, যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিএনপির সাথে আপনার একটা বিএনপি আপনাকে খুবই শত্রু ভাবনা মনে করে, কিন্তু গণমাধ্যমে এরকম একটি ছবিও ঘোরাঘুরি করছে। এবং আমি আরেকটি খবর আছে যে 2013 সালে যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে যে পরিবহন ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল, তাতে আপনার সায় ছিল বা আপনি তাতে নেতৃত্ব দিয়েছিলেন, এরকম একটি খবর রয়েছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে সামাজিক গণমাধ্যমে এরকম একটি ছবি ঘোরাঘুরি করছে জনাব শাহজাহান খান, যে আমি ঠিক এখানে আসেন তাইলে, জি, যারা এটা দিয়েছেন কত মিথ্যাচার তারা করেছে, সত্যকে প্রমাণের চেষ্টা করছেন। এখন সত্যটা কি এখানে? আপনার মনে আছে যখন এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন হয়, ছবিটা একটু দেখতে বলি, এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন 7 দল 15 দল এই ইয়ের থেকে একটা মিছিল করার কথা ছিল শহীদ মিনার থেকে, এবং সেখানে নেতৃত্ব দেবেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। মনে আছে এই কথা? সেই সময়ের এই মিছিলের ছবিটা, কিন্তু সেই মিছিলে শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি না। শেখ হাসিনা আসে নাই পরে, কিন্তু আওয়ামী লীগের কোন নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব তখন আসে নাই, কিন্তু কথা ছিল এখানে আসার। এই কারণে দেখতে পাচ্ছি, ওইটাই বললাম যে সেখানে ওইটা কি এখন চালিয়ে দিচ্ছে, এটা নাকি 93 সালের ছবি। আচ্ছা, এইটা কেমন কাজ হলো জানেন? ওই যে আপনার মক্কা শরীফে গিলাপ পাল্টানোর ছবি, সেটা দিয়ে দিল যে মক্কা শরীফে নাকি ইমামরা সাইদি মুক্তির দাবিতে মানববন্ধন করায়। এইরকম একটা মিথ্যাচার এই ছবি দিয়ে করা হয়েছে। আর যেটা বলেছেন শিমুল বিশ্বাসে, তার আঞ্চলিক ভাবে একটা, সে তখন উত্তরাঞ্চলে আমাদের আঞ্চলিক কমিটির সভাপতি ছিল, এই আঞ্চলিক কমিটির সভাপতি হিসেবে সেখানে একটা তারা করেছে। এবং আমাদের এই ফেডারেশন যে কোনো শ্রমিক সংগঠন, আপনার মনে করেন একটা সেক্টর, ওই যে বললাম গার্মেন্টস সেক্টর, 52টা শ্রমিক সংগঠন মিলে আমরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং এই সমস্যার সমাধান করলাম, তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি কেউ বাদ নাই, সব কিন্তু আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছি এবং সমস্যার সমাধান কিভাবে হবে আমরা আলোচনা করি। ওই সমাধান এবং নেতৃত্ব আমি দিয়েছি। আপনাদের সেই ঐক্য কি এখনো আছে? হ্যাঁ, সেই ঐক্য এখন আছে। আচ্ছা, এখন আছে, যেটা গার্মেন্টসে কিন্তু এখনো খুব বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আমরা এইখানে যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে যে সড়ক পরিবহন সেক্টরে আপনি দেখবেন মালিক এবং শ্রমিক সংগঠনগুলো, সেই সংগঠনগুলো কিন্তু সবাই মিলেই, কারণ যা আপনার আপনি আওয়ামী লীগ করেন, আরেকজনে বিএনপি করে, আমি আওয়ামী লীগ করি, আরেকজনে অন্য পার্টি করে, এই যে আমাদের হয়তো গাড়ি থাকতে পারে, আওয়ামী লীগের গাড়ি বিএনপি সমর্থক একজন ড্রাইভার চালাবে না, এই কথা কি আপনি বলতে পারবেন? না। তাহলে পরে কি জিনিসটা, এই সেক্টরের স্বার্থ যখন আসবে, আপনি এটা বাদ দেন, আপনি ডাক্তারদের ধর্মঘট গেল, ডাক্তারদের ধর্মঘটটা আমাদের চাইতে আরো ভয়াবহ। আমরা নয় দেশের এই যে কারণে শিক্ষানবিশ ডাক্তাররা ধর্মঘট করেছিল, না না সেটা পরে আসতেছি, আপনি বলবো। আপনি দেখেন যে গার্মেন্টস আর সড়ক পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে একদিন একটা ভোগান্তি হলো, কিন্তু ডাক্তারদের এতে কিন্তু মানুষ ভুগলো, কিন্তু ডাক্তারদের এই ধর্মঘটের কারণে মানুষের জীবন নাশের সম্ভাবনা আছে, তাই না? তাহলে এই যে ধর্মঘটটা করলো, কজন লোক এটা নিয়ে কথা বলেছেন? ওকে, আমরা দেখেছি যে এই মানে পরিবহন ধর্মঘটের সময় আপনার ক্যাবিনেটে যারা, আমি আবার বলবো ধর্মঘট যদি হতো তাহলে সরকারের সঙ্গে বসে একটা এগ্রিমেন্ট সিদ্ধান্ত নিয়ে আপনি যদি কর্মবিরতি করছেন জনাব শাহজাহান খান, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বুধবার যাই, সেই বুধবার ছিল এরকম একটি দিন, আমার গাড়িকেও আরেকটু হইলেই ভাঙা হতো আসলে, এবং গাড়ি গাড়িতে দিয়ে দেওয়া হয়েছে, মানে আমি তো আর পরিবহনে কোনো গাড়ি ব্যবহার করছিলাম না, আমার নিজের গাড়িটিকেও সেখানে আসলে ভেঙে ফেলতে হতো। এরকম কয়েকটি জায়গায় হয়েছে, আমরা যেটা তারা তো ধর্মঘট করেছি, কিছু লোক এই আমাদের শ্রমিকদেরকে উস্কাবার চেষ্টা করে জায়গায়। এবং আপনার কাছে খবর ছিল, আমি জানি যে আপনি অনেকগুলি খবর রাখেন, ঢাকা থেকে বের হওয়ার যতগুলি পয়েন্ট আছে, গাবতলী, টঙ্গী, মহাখালী, সায়দাবাদ, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু একই ধরনের ঘটনা হয়েছে।
আপনার এই তো বললাম যে শ্রমিকরা এখানে কর্মবিরতি মানে চুপচাপ তারা কাজের কথা ছিল, এটা কারণ তাদের এই আইনে যে আইনে তাদের সাজা দেওয়া হয়েছে তারা মনে করে যে এই সাজাটা আমাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং এই অন্যায় হবে আইনে সেটাকে ইয়ে করা হবে। আপনাকে একটা ঘটনা বলি, দিল্লি হাইকোর্ট একটা রায় দিছে, দিল্লিতে ভারতে একটা লোয়ার কোর্টে দুর্ঘটনার কারণে এক ড্রাইভারকে 10 বছর সাজা দিচ্ছে, সে আপিল করছে, আপিল করার পরে হাইকোর্ট বলছে যে আমাদের দেশে দুর্ঘটনার কারণে 2 বছর সাজা, সুতরাং তাকে 2 বছর সাজা দিল। আমরা সেই কারণে এখন আইনে এটাকে আমরা আইনগতভাবে ফাইট করব এবং সেটার জন্য শ্রমিক নেতাদেরকে বলা হয়েছে যে আপনারা কাগজপত্র নিয়ে হাইকোর্টে এটাকে আপিল করবেন। এটা গেল একদিক। আপনি যে জিনিসটা বললেন, আমার সঙ্গে আমি মনে করি শ্রমিক সংগঠনে যখন কাজ করি তখন বিভিন্ন রাজনৈতিক দলের মতের লোক থাকতে পারে, সেই লোকগুলোকে কি বাদ দিয়ে আপনি ওই সেক্টরের কাজ করতে পারবেন না? সেগুলি ডাক্তাররা যখন ওই যে বললাম ডাক্তাররা যখন ধর্মঘট করছে, আওয়ামী লীগ বিএনপি টিএমপি সবাই মিলে ধর্মঘটটা করছে, রাইট রাইট, সেইগুলি করাও যাবে না। আমরা আরেকটি বিরতি নিতে হবে মাননীয় মন্ত্রী। আমরা যখন ফিরে আসবো তখন জনাব শাহজাহান খানের কাছে জানতে চাইবো যে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন যেটি আছে 2017 খসড়া চূড়ান্ত করতে বিভিন্ন সংস্থা সংগঠন 117টি সুপারিশ করে, এর মধ্যে 22টি সুপারিশ একা আপনিই করেছেন, এর মধ্যে কয়েকটি ছিল আইন ভাঙলে পরিবহন মালিক শ্রমিকদের প্রস্তাবিত সাজা কমানোর সুপারিশ। এটির একটা ব্যাখ্যা এরকম হতে পারে কিনা যে পরিবহন মালিক শ্রমিকদের পক্ষে, বিশেষ করে মালিকদের পক্ষে আপনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, কারণ সংসদে আপনার যে ক্ষমতা তা আপনি নিজের বা পরিবারের ব্যবসার জন্য নিজে মালিক পরিবারের সদস্য বলে আপনি এগুলি করছেন বলে হাস্যকর কথাবার্তা বলে তো লাভ নাই। আমি বলি এই যে সড়ক পরিবহন আইন যেটা হচ্ছে, জি, এই আইনটা হলো 1939 সালে মোটর ভেহিকেল অ্যাক্ট এবং 1983 সালে কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আন্দোলনের মধ্য দিয়ে এরশাদ সাহেবের সময় আংশিক পরিবর্তন হয়েছিল। আর এই যে পরবর্তীতে যে এখন যে সংসদে আসছে, সংসদে না এখন নতুন আইন যে আসছে, এটাও কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দাবি, সেই দাবিটি ছিল যে যুগোপযোগী একটি সড়ক পরিবহন আইন করতে হবে। তাই সেই আইন করার জন্য একটা কনসালটেন্ট নিয়োগ দেওয়া হলো এবং সেই কনসালটেন্ট বিভিন্ন দেশের আইন টাইন নিয়ে তারা এখানে একটা প্রস্তাব দিয়েছে, সেটাও আবার কাটছাট করে একটা পর্যায়ে নিয়ে আসতে। এইখানে কিন্তু এই যে সাজা কমানোর যে কথাটা আপনি বলছেন, সাজা কমানোর বিষয়টা কিন্তু এইখানে নেই, এটা আসবে কিন্তু এই যে সিআরপিসিতে, সিআরপিসিতে সেটা আসবে। যদি এই কথাটা বলে থাকেন কিসের সাজা, শ্রমিকদের দুর্ঘটনার কারণ বা কোনো কি কারণে আমি জানি না কোন সাজার কথা এখানে বলছেন, একটা পানিশমেন্ট আছে এখানে, যেমন মনে করেন পয়েন্ট কাটে এখানে, আপনি যেমন ড্রাইভিং লাইসেন্স, এখন কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে এই সিস্টেম হয় না, এই যে নতুন আইনে আমরা করতে যাচ্ছি, সেটা হলো যে আপনার পয়েন্ট থাকবে কিছু, বিদেশে আছে আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেখানে 6টা পয়েন্ট থাকে, আপনি একটা অপরাধ করলেন, সেই অপরাধ 1 পয়েন্ট গেল, এরকম 6টা পয়েন্ট যাওয়ার পরে আপনি আর ড্রাইভিং লাইসেন্স পাবেন না, আর পাবেন না। তা এই যে সিস্টেমটা, এটা তো একটা অত্যাধুনিক সিস্টেম এবং এইগুলোকে কিন্তু করার জন্য আমরা এটা করেছি। যেখানে যেখানে এখন যদি আপনি এই কথা বলেন যে ওই সাজা, আমি তো যে 22টা সংসদে এসে আপনি সেগুলো থাকতো আমার সামনে, আমি আপনাকে সেগুলো বলে দিতে পারতাম যে কোনটা কি কারণে করা হয়েছে। আমার সামনে আরো অনেক জিনিস, আপনি যে এইটা নিয়ে আলোচনা করবেন এটা জানলে আমি বহু এগ্রিমেন্ট নিয়ে আসতে পারতাম। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন 1972 সালে থেকে এ পর্যন্ত বহু আন্দোলনের এগ্রিমেন্ট আমার কাছে আছে এবং অধিকাংশ এগ্রিমেন্ট আমার হাতের লেখাও আছে কিছু এবং আমার তৈরি করা আছে কিছু। কেন? এইগুলো নিয়ে আমি বহু স্টাডি করেছি। আপনি স্টাডি করেছি বলে এই যে দেখেন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ গণবিচার আন্দোলন আমরা করেছি 2015 সালের 18 ডিসেম্বর থেকে। এই যে 25শে মার্চ যে গণহত্যা দিবস আমরা সংসদে পাশ করলাম, এটা কিন্তু আমার প্রচেষ্টা। কিভাবে? আমরা আপনাকে এখনো আমি দেখাতে পারবো যে 21 দফার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এটা করেছি। 21 দফার 4 নম্বর দফায় কিন্তু পরিষ্কার বলা আছে 25শে মার্চ গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করা হোক। এই যে সিদ্ধান্তটা হলো, এটা তো সম্পূর্ণরূপে আমি তৈরি করে দিয়েছি এবং শিরিন আক্তার আমাদের এই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের সে আমার জয়েন্ট কনভেনার, তাকে দিয়ে কিন্তু আমি এটা উত্থাপন করিয়েছি। এর মাঝেই কিন্তু যেমন তোফায়েল ভাইয়ের নেত্রী এদের উপরে বক্তৃতা করেছেন এবং সেদিন আপনার মনে আছে স্পিকার, মাননীয় স্পিকার সেদিন বলেছেন যে আপনারা যে আলোচনা করেছেন এটা সম্পর্কে একটা নোটিশ আমি পেয়েছি, এটা একদিন আমরা আলোচনা করবো। তাই নোটিশটা কে দিল? শিরিন আক্তার। শিরিন আক্তারকে আমারই
জয়েন করবে না, অর্থাৎ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনে জয়েন করবে না। তাহলে ধরেন এই ধরনের অনেক কাজ কিন্তু আমি করে থাকি। এই যে আইনের কথা বললেন, শ্রম আইন 2006 করতে 12 বছর সময় লাগছে। ওই আইনটাকে 9 বছর আমি ওটার সঙ্গে যুক্ত ছিলাম, তারপরে সংশোধনী 5 বছর, সেই 5 বছর আমি এর সঙ্গে যুক্ত ছিলাম। এই যে যে আইনের কথা আপনি বললেন, যানবাহন আইন, এইটার সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত। আমি তো সংশোধন দিতেই পারি। আপনি যখন এই কথা বলছেন, আমাদের দর্শকরা কি একটু পুরনো প্রসঙ্গে আবার আপনাকে প্রশ্ন করতে চান যে আন্দোলনরত পরিবহন সমিতির সঙ্গে আলোচনার মধ্যেই এক ট্রাক চালকের ফাঁসির খবরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছিল, যেটা আপনি আজকে বললেন। ওই সময় আপনি বলছিলেন ধর্মঘট ব্যাপক জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন আপনি গণমাধ্যমের কাছে, কিন্তু দর্শকরা বিশ্বাস করছেন না যে আপনি যে সংগঠনের নির্বাহী সভাপতি বা কার্যকরী সভাপতি, তা আপনার আদেশ বা নির্দেশ বা সম্মতি ছাড়া এই কর্মবিরতিটি শুরু হয়েছিল। আপনি আগেই বলেছি আমি, জি, আপনি যখন ব্যথা পান হোঁচট খেয়ে, তখন আপনি একটা শব্দ করেন। এই যে ব্যথাটা নিরসনতে যে সময়টুকু আপনি প্রয়োজন, সেই সময়টুকু, এটা হলো, আমি একটা ঘটনা বলি। আমার এক খালাতো ভাই এক মেয়েকে ভালোবাসতো। মেয়েটা দেখতে কালো এবং খুব সুশ্রী না। আমার খালু তিনি এটা বললেন যে না, এই মেয়ে বিয়ে করানো যাবে না। তখন ওই আমার খালাতো ভাই বললেন যে বাবা, তুমি আমার 2টা চোখ তুমি নিয়ে দেখো কিরকম দেখা যায়। আমি বলবো যে আমার এই দর্শক ভাইদের, যারা বাস্তবতাটাকে উপলব্ধি করতে হবে। বাস্তবতা কি সেটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন, যেমন যে গাড়ি চালায় সে জানে কতটা কষ্টকর এবং দুঃসাধ্যকর ব্যাপার। কিন্তু গাড়ি চালকরা যেরকমটি দাবি করছেন যে কখনোই কোনো চালকের জন্য কোনো দুর্ঘটনা ঘটে না, এই ব্যাপারটা কি ঠিক? নো, চালকের জন্য দুর্ঘটনা ঘটে, চালকের জন্য তো অনেক দুর্ঘটনা ঘটতে পারে। চালকের জন্য যদি দুর্ঘটনা ঘটে, সেটি যদি বাংলাদেশে একটা আদালত তাকে শাস্তি দেয়, না শাস্তি আছে, বিধান আছে, কতটুকু শাস্তি দেবেন না, সেটি অপরাধে কতটুকু দেবেন, তার জন্য কিন্তু একটা বিধান। যদি মনে করেন যে বিধান আছে, আপনি একজন আইনজীবীও বটে, আইনবিদ বটে, আইন প্রণেতাও, আপনি খুব ভালো করে জানেন যদি সেটি আপনার পছন্দ না হয়, আপনি আদালতের বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে পারেন। উচ্চতর আদালতে যেতে পারেন। তো বললাম যে আমার শ্রমিক তো একেবারে সবাই যে সুশিক্ষিত, সবাই আইন কানুন সব বোঝে তা তো নয়। ঘটে গেল, কেউ না কেউ তো তাকে উত্তেজিত করেছে, আসলে হতে পারে, কেউ না কেউ তাকে করেছে। এখন কে করলো? যদি আমি করে থাকবো, তাহলে আমি কেন একদিনের মধ্যে এই সমস্যার সমাধান? আবারও পুরোনো কথায় ফিরে যেতে হয় যে আপনি আসলে আপনার মাসেল দেখাতে চেয়েছেন যে আপনি কত শক্তিশালী। যাই হোক, যদি সেটাই হবে, তাহলে আমি মাসেল দেখিয়েছি জঙ্গিবাদের বিরুদ্ধে, আমি মাসেল দেখিয়েছি সন্ত্রাসের বিরুদ্ধে, আমি মাসল দেখিয়েছি মাসেল দেখিয়েছি ধ্বংস করতে ক্ষেত্রে আপনি খুবই, যদি বলি যে খুবই কিরকম ধরে মন্তব্য করেন যে যেগুলো আসলে সবসময় পলিটিক্যালি কারেক্ট হয় কিনা। যেমন আপনি বলছেন খালেদা জিয়া পরাজিত সৈনিক 3 মাস বাসা ছেড়ে কার্যালয় থেকে আন্দোলনের মানুষ হত্যা করে পরাজিত সৈনিকের মতো বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। কুজো বিএনপিকে দিয়ে আন্দোলন হবে না। তারপর আবার একটি মন্তব্য আপনি করেছিলেন, পরে আবার সেটি একটু ফিরিয়ে নিয়েছে যে বর্ষবরণী দিন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা তেমন বিষয় না। আপনি বলেছিলেন বিচার হলেই দুর্ঘটনা কমবে, বিশ্বাস করি না। আপনি বলেছিলেন গরু ছাগলের ছবি চিনলে ডাবি মেসেজ দেওয়া যাবে, আপনি বলেছিলেন যে একটা ব্যাখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী ড্রাইভার 5 পাস, আপনি এরকম নানা ধরনের কথা বলেছেন যেগুলি আসলে আপনাকে অনেক রকম বিতর্কের মধ্যে নিয়ে ফেলেছে। এইগুলি সম্পর্কে আপনি কোন সময় মানে রিগ্রেট করেন কিনা যে না এটা আসলে না বললেও হতো, নাকি আপনি মনে করেন যে আসলে বলা দরকার? সত্য কথা বলতে হবে। আচ্ছা, একটা কথাই আছে, সত্য যে কঠিন, ওই কবিতা আছে রবীন্দ্রনাথের, কঠিন ভালোবাসিলাম। আমি সত্যকে সত্যই বলি, এবং সেটা অনেকে বিব্রত হতে পারে। অনেকে বলেন বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা। আমি যে কথাটা বলি মাঝে মাঝে, যে বাংলাদেশের দুর্ঘটনার হার কমেছে, এবং সেটা শেখ হাসিনার সময় আরো বেশি কমেছে। আপনাকে আমি আমার দেশেরটা বাদ দিই, আন্তর্জাতিক ভাবে যে এই যে 3টা অর্গানাইজেশন, একটা হলো ওয়ার্ল্ড ব্যাংক, একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, একটা ইউনিসেফ, 3টা অর্গানাইজেশনের একটা জরিপ রিপোর্ট 2011 সাল, বাংলাদেশে দুর্ঘটনার দিক থেকে আমাদের অবস্থান ছিল 90 নম্বরে, এবং আমাদের রেট ছিল, দুর্ঘটনার রেট ছিল 16.4। 2014 সালে আরেকটি রিপোর্ট, 3 বছর পরে আরেকটা রিপোর্ট প্রকাশ করেছে ওই 3টা অর্গানাইজেশন, আমাদের আছে এই সমস্ত, আপনি দেখাতে পারেন। সেখানে আমাদের অবস্থান দাঁড়ালো 109 নম্বরে, এবং আমাদের দুর্ঘটনার রেট দাঁড়ালো 12.87। এখন প্রশ্ন হলো দুর্ঘটনা বাড়লো না কমলো?
দুর্ঘটনা কমেছে। তাহলে পরে রাস্তা বেড়েছে, মানুষ বেড়েছে, গাড়ি বেড়েছে, সবকিছু বাড়ার পরে রেট যখন কমলো, তাহলে যারা আজকে এই কথাটা বলেন তাহলে এইটা কি করে বলেন যে না দুর্ঘটনা বেড়েছে আগের থেকে? হ্যাঁ, আরো কমানো দরকার। এবং তার জন্য যে কর্মকাণ্ডগুলো হয়েছে দেখেন, 2013 সাল সরি আপনার এরশাদ সাহেব যখন ক্ষমতা 1983 সাল, তখন একটা দুর্ঘটনা প্রতিরোধ কমিটির 112টা সুপারিশ আমরা সেদিন তৈরি করেছিলাম। ঠিক একইভাবে দেখেন সুপারিশমালা ডক্টর আনোয়ারকে প্রদান করে একটা সুপারিশ, এই দুর্ঘটনার উপরে একটা সুপারিশমালা তৈরি করা হয়েছিল, সেখানে 83টা সুপারিশ সে দিয়েছে। আপনি আচ্ছা, এই যে 83টা সুপারিশ, তার মধ্যে কি স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী করেছে। স্বল্প মেয়াদীর মধ্যে আপনি যদি আসেন, আজকে ওবায়দুল কাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তিনি 4 লেন করেছেন, ডিভাইডার করেছেন, এবং আপনার ঢাকা আরিচা সড়কে বাঁক সোজা করে ডিভাইডার করে দিয়েছেন, যে কারণে কিন্তু দুর্ঘটনা কমে এসেছে। আরেকটি বিষয়, আপনি আমাদের দর্শকরা এই বিষয়টি খুব একটু, যে এটা হচ্ছে চাঁদা, পরিবহন খাতের চাঁদা, এই কথা কি ঠিক যে আপনি আসলে শ্রমিক ফেডারেশনের নেতা হয়ে পরিবহনের চাঁদা নির্ধারণ করেন? কারণ আপনি সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সদস্য, মানে আপনি জানেন আপনি কি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্য, কিন্তু আপনার প্রধান কাজ সড়কের নিরাপত্তা ঠিক করা, সড়কের নিরাপত্তা আপনি বলছিলেন, কিন্তু চাঁদার প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনি কি চাঁদার? ওইটাকে অত্যন্ত ক্লিয়ার কথা, আপনার এই চাঁদার ব্যাপারে কত এগ্রিমেন্ট আমার এবং বিভিন্ন সরকারের সময় সই করা, দেখবেন এই চাঁদাবাজি, আমি চাঁদার কথা বলবো না, চাঁদা এক জিনিস। আপনি যদি সংগঠন করে, সাংবাদিক সংগঠন, আপনি সেখানে চাঁদা দেন না? খুব নমিনাল, মানে সেটাই হোক, যে খুবই 5 টাকা হোক, 10 টাকা, 1 টাকা হোক, চাঁদা দেন কিনা? আমি চাঁদা হলো সেইটা। আর চাঁদাবাজি যেটা হলো জোর করে চাঁদার চাইতে বেশি আদায় করা হয়, সেটা হলো চাঁদাবাজি। আমাদের পরিবহন সেক্টরে কিছু চাঁদাবাজি আছে, এটাকে অস্বীকার করা যাচ্ছে না। তবে এই চাঁদাবাজি বন্ধের জন্য যে আমরা ফাইটটা করছি, সেখানে কিন্তু অনেক সময় আমি লক্ষ্য করছি যে সাংবাদিকরা উল্টো আমাদেরকে ভুল বোঝার চেষ্টা করছেন। আমরা যেখানে বলছি যে চাঁদাবাজি বন্ধ করে একটা সার্ভিস, আপনি দেখবেন বিগত সরকার, তো বিএনপি সরকারের সময় সিদ্ধান্ত হয়েছিল, আমাদের সরকারের সময় সিদ্ধান্ত হয়েছিল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনার একটা সার্ভিস চার্জ সিস্টেম চালু করে সেখানে ন্যূনতম একটা টাকার মাধ্যমে এইটাকে নিয়ন্ত্রণ করা হবে, এবং সেখানে কিছু লোক নিয়োগ দিয়ে যাতে কিছু না করতে পারে, প্রশাসন সহযোগিতা করবে সেটা। কিন্তু দেখা গেল এইটা সাংবাদিক ভাইরা বিরাট বিরাট, আপনি যখন বলছেন তখন একটু বিস্তারিত করে বলেন যে আমাদের কাছে বিআরটি এর যে সূত্র আছে তাতে দেখা যায় যে বাস, মিনিবাস, ট্রাক, কভার ভ্যানের সংখ্যা প্রায় 1.5 লাখ। 10 টাকা করে যদি চাঁদা আদায় করা হয় তাহলে সেটা 15 লাখ টাকা হয়। 1.5 লাখের বেশি এখন নিশ্চয়ই। 15 লাখ টাকা চাঁদা আদায় করা হয়, মাসে প্রায় 4.5 কোটি টাকা। এই টাকাটা আসলে কোথায় যাবে, কি কাজে? আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে সকল শ্রমিক, যে চাঁদা, আমি চাঁদাবাজির কথা বলছি না, কিন্তু আমি আবার আপনাকে কারেকশন করে দিচ্ছি। আমাদের কিছু নির্ধারিত সদস্যদের চাঁদা আছে, সেই চাঁদা এবং কিছু সার্ভিস চার্জ, যেটার মাধ্যমে আমাদের যে সকল শ্রমিক আহত হয়, নিহত হয় বা অকর্মণ্য হয়ে পড়ে, তাদের পরিবারদের মানে ছেলেমেয়েটা শিক্ষা, তারপর চিকিৎসা ইত্যাদি, এর জন্য কিন্তু দেওয়া হয় অনেক, প্রায় 30,000 থেকে 50,000 টাকা। আমি বহু ইউনিয়নে গিয়ে চেক দিয়েছি, এর জন্য পত্র পত্রিকায় অনেক ছবি আছে। তাহলে এই টাকাগুলো কার কাছে থাকে? এই ফান্ডটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে থাকে। ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের দেশে ইউনিয়ন সড়ক পরিবহন ইউনিয়ন আছে প্রায় 230টার মতো। কে ডিসিশন নেয় যে এটা দেওয়া হবে কাকে? এটা ওই আমাদের এই বিভিন্ন ইউনিয়ন তারা নির্ধারণ করে। ওইখানে দেখবেন এর মধ্যে লেখা আছে তাদের কনস্টিটিউশনে যে সদস্যদের কাছ থেকে কি টাকা নেবে, চাঁদা নেবে, সেটা কনস্টিটিউশনে লেখা আছে। আপনি জানেন, আপনার সাংবাদিকদের ব্যাপারেও তো সংগঠনের মধ্যে লেখা থাকে যে সদস্যদের চাঁদা কি হবে। সুতরাং চাঁদা এক জিনিস, চাঁদাবাজি ভিন্ন জিনিস। আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে চাই, এবং এই চাঁদাবাজি বন্ধের জন্য আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন ফাইট করে আসছে, এখনো ফাইট করতেছি, আগামীতেও এই চাঁদাবাজি ইনশাআল্লাহ। আমরা একদম শেষ পর্যায়ে, আপনার অনেকগুলি পরিচয় রয়েছে, কোন পরিচয়টাকে পরিচয় দিতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার তো সব, মানে এক একটা সেক্টরে আমি আপনাকে এক একটা বলি, একটা যদি আমি মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশে মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আমি সভাপতি, আমি শ্রমিক গার্মেন্টস শ্রমিক টেলার্স ওয়ার্কার্স লীগের প্রেসিডেন্ট এবং সমন্বয় পরিষদের আমি কনভেনার, আমি শ্রমিক কর্মচারী পেশাজীবী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আমি শ্রমিক লীগের ভাইস প্রেসিডেন্ট, আমি আমার আওয়ামী লীগের জাতীয় কমিটির মেম্বার, আমি অনেক জায়গায় আছি। আপনি মন্ত্রী পরিচয় এবং এর কোন পরিচয়ের মধ্যে কি কোনটা আপনার প্রেফারেবল কোন? না, যখন যেটা আমার সেই কাজ আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, যখন আমি মন্ত্রী হিসেবে